লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, অনেক দিন পর আবার আমরা নতুন একটা প্রশ্নবিচিত্রা পেয়েছি। রায়মার্টিনের 2025 সালে দেখো মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2025 সালে। তো এটা কি না, এই যে প্রশ্নবিচিত্রা এর থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসে কমন। তোমাদের 2024 সালের প্রশ্ন দেখেছো, অনেকগুলোই এর থেকে কমন পাওয়া যায়। তো রায়মার্টিনটা হচ্ছে খুব ভালো প্রশ্নবিচিত্রা, যা বিভিন্ন প্রশ্নের সমাহার, কঠিন প্রশ্ন, সহজ প্রশ্ন, বিভিন্ন রকম প্রশ্ন থাকে। তো আমরা এই প্রশ্নবিচিত্রার সমস্ত বিষয়ের সমস্ত স্কুলগুলো আমরা সমাধান করব। তো তোমরা যারা নতুন চ্যানেলে তারা সাবস্ক্রাইব করো, এবং যারা পুরনো বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, এবং কোনো যদি সমস্যা থাকে ম্যাথে কোথাও, তা আমাকে কমেন্ট বক্সে জানাও, তো আমি সেটা সমাধান করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা গণিতের দিকে এগোই। আমরা করব যে মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2025 সালে ক্লাস 10-এর গণিতের 1 নম্বর সেটটা আমরা কমপ্লিট করব আজকে। তো চলো 1 নম্বর সেটটা কি বলেছে দেখি। 1 নম্বর সেটে কি বলেছে দেখো, এসসি ইনস্টিটিউশন মালদা। তো বিভিন্ন ক্লাসে এখন যে প্রশ্নবিচিত্রাগুলো বের হচ্ছে, তো পশ্চিমবঙ্গের যে ভালো ভালো স্কুল কয়েকটা আছে, তো তাদের প্রশ্নের সমাহারগুলো এখানে দেওয়া আছে। তো এখান থেকেই আমরা প্রশ্নগুলো সমস্যার সমাধান করব। দেখো প্রথমে বলেছে, দেখো এটা সরল সুদ কষা অধ্যায় থেকে দিয়েছে, কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার এদের মধ্যে কত হবে। দেখো তোমাদের যেহেতু 10-এ পড়ছো, তো বিভিন্ন রকম গণিত ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক থাকবে। তো তোমরা কখনো প্রশ্ন অ্যান্সার শিটের এমসিকিউ অ্যান্সার শিট দেখে সেখান থেকে ঠিক চিহ্ন মারবে না। তোমরা গণিতগুলো পুরোটা করবে, করে তার অ্যান্সারগুলোকে মেলাবে। এরকম আন্দাজে যদি ঠিক দাও, কিন্তু মাধ্যমিকে অনেক নাম্বার কমে যাবে। তো প্রথমটা আমরা কিভাবে সমাধান করেছি দেখো। 1 নম্বরটা দেখো আমাকে কি বলেছে, প্রশ্নটা তোমরা অবশ্যই দেখেছো, যেখানে আসল ধরি x টাকা, সময়টি অর্থাৎ 10 বছর দিয়েছে। এখানে দেখেছো যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত, 10 বছরের দ্বিগুণ হলে, তাই তো। তো এখানে টি এর মান দিয়েছে 10 বছর, অর্থাৎ সুদ আসল কত হবে 2x, অর্থাৎ মোট যেটা পাচ্ছি দ্বিগুণ পাচ্ছি। তাহলে সুদটা কত হবে দেখো, মানে সুদ আসল থেকে যদি আমি আসল বাদ দিই, তাহলে সুদটা পাবো x টাকা। তাহলে বার্ষিক সরল সুদের হার আর সমান কত নির্ণয় করতে বলেছে। তো আমরা এই অধ্যায়ে একটা সূত্র জানি, আই সমান PTR/100, ঠিক আছে। সেই সূত্র দিয়ে আমরা আই এর মান জানি এখান থেকে x, এবং সবগুলো মান আমরা বসালাম, বসিয়ে কি পেলাম যে x এর মানটা কি, xটা কেটে যাচ্ছে, আর এর মানটা কি পাচ্ছে দেখো, এর সঙ্গে এটা গুণ করলে 10r হবে, এখানে 10x হবে, আর xr হবে। তাহলে আরটা দিকে থাকলে x × 10/x, x কাটলে আর এর মান কত পাচ্ছি 10%। অর্থাৎ এখানে যে যতগুলো অপশান দিয়েছে তার মধ্যে কি বির দাগের অপশানটা হচ্ছে সঠিক অ্যান্সার। বির দাগে যে 10%টা হচ্ছে সঠিক অ্যান্সার। এর পরের যে প্রশ্নটা বলেছে দেখো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2r% হলে n বছর পরে জনসংখ্যা কত হবে। তো এখানে তোমরা গণিতটা করেছো, এখানে তোমরা চক্রবৃদ্ধির সুদ থেকে গণিতগুলো দেখেছো, এবং সমাহার বৃদ্ধি সেখান থেকে গণিতগুলো দিয়েছে। তো এখানে দেখো কি বলেছে, জনসংখ্যা দিয়েছে এবং প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2r% হলে n বছর পর জনসংখ্যা কত হবে। দেখো এখানে সরল সুদ কষার ক্ষেত্রে আমরা কি nটাকে টি ধরেছিলাম, মানে সময়টাকে, এখানে সময়টাকে কি বলবো n, অর্থাৎ বছরটাকে n ধরবো। দেখো পরে কোনটা কি বলেছে আমরা করেছি, বর্তমান জনসংখ্যা কি দিয়েছে p জন, তার বৃদ্ধির হার কত, বৃদ্ধির হার 2% দিয়ে দিয়েছে, এবং সময় n বছর দিয়েছে। তো সেক্ষেত্রে দেখো n বছর পর জনসংখ্যা হবে, আমরা জানি যে যেহেতু বছর পর বলেছে, এখানে প্লাসটা হবে p × 1 + r/100, যেহেতু এর পরে কত হবে বলেছে। তো সেক্ষেত্রে দেখো আর এর মান যেহেতু 2r, আমরা 2rটা বসালাম এখানে, এবং এনটা যেমনকে তেমন থাকবে, এনের মানটা যেহেতু দেওয়া নেই, তাহলে অ্যান্সারটা কি আছে p × 1 + r/15। দেখো এখানে 2r ছিল, 2কে যদি আমরা কাটি কত 50 হবে, তাই তো। তো r/50 হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে কোন অপশানটা মিলছে না, অপশান সির দাগেরটা মিলছে। দেখো p × 1 + r/50 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে। এর পরের যে প্রশ্নটা বলেছে দেখো তোমাদের, x² = 6 হলে সমীকরণদের বীজ বা বীজদ্বয় নির্ণয় করো। দেখো এখানে বীজও বের করতে বলেছে, বীজদ্বয় নির্ণয় করতে বলেছে। এখানে দুটো প্রসেসে করা যায়। তো তোমরা কিভাবে করবে দেখো, প্রথমটা আমি করেছি x² = 6, তাহলে x কাটলে কি x = 6, এটাও একটা হয়। আর একটা প্রসেসে করতে পারো x² / 6, তাহলে এটা কি হবে দেখো, x² = 6x, বা, তাই তো, এদিকে নিয়ে আসতে পারো x², এই xটা নিচে আসবে সমান 6, তাহলে x কাটবে, সেই এদিক দিয়ে করলেও একই, যেদিক দিয়ে করো 6 অ্যান্সারই হবে, ঠিক আছে। এর পরের যে প্রশ্নটা বলেছে দেখো, এর পরের প্রশ্ন কি দিয়েছে না, a 2a = 3b = 4c
হলে H2B/C সমান এদের মধ্যে কোন অপশানটা হবে দেখি। তো এটা কোথা থেকে দিয়েছে তোমরা বুঝতে পেরেছো, অনুপাত অধ্যায় যে আছে একদম সহজ একটা অধ্যায়, তো সেই অনুপাত অধ্যায় থেকে গুণটা দিয়েছে। তো আমরা কি করেছি না, ধরি 2A সমান 3B সমান 4C ইজিক্যাল টু কে সমান কি সমানুপাতিক ধ্রুবক। তোমরা অবশ্যই অনুপাত অধ্যায় শিখেছো যে কেটাকে কেন ধরা হয়। আমি একটু এখানে বলে রাখি যে বিভিন্ন গণিতে যদি সমান দিয়ে দেয় সেখানে আমরা কে ধরি, কেটা কেন ধরি বলো তো। না ধরো তোমার বয়স, এখন তুমি মাধ্যমিক দেবে, তোমার বয়স 16 বছর আর আমার বয়স ধরো 48 বছর, তাই তো। তাহলে আমার দুজনের বয়সের অনুপাত কত, তাই তো। তাহলে এখানে ধরো আমি ধরলাম এখানে 1 × 16 আর এখানে 3 × 16। দেখো এই 16 কেটে যাচ্ছে না, একই রকম সংখ্যাটা কেটে গিয়ে অনুপাতটা হচ্ছে 1:3, তাই তো। তাহলে আমাকে যদি কোনো কিছুর অনুপাত দিয়ে দেয় তাহলে আমি জানি না এর সঙ্গে কি, তাহলে এর সঙ্গে ধরে নিই একটা কে গুণ আছে আর এর সঙ্গে একটা ধরি কে গুণ আছে, কারণ এই দুটো কে সমান হলে তবেই তো তার সঠিক বয়সটা পাওয়া যাবে, তাই না। তবেই তো আমাদের সঠিক বয়সটা পাওয়া যাবে। তো আমরা কাটাকুটি করে 1:3 পেয়েছি অনুপাতে। তো আসল যে উত্তরটা সেটা তো আমরা জানি না, এই জন্য একটা সমানুপাতিক ধ্রুবক কে ধরা হয়। বুঝতে পেরেছো বিষয়টা। তো এক্ষেত্রে দেখো কি করেছি, তাহলে 2A সমান কে, 3B সমান কে এবং 4C সমান কে। তাহলে 2A এটা থাকবে তাহলে k/2, 3B তাহলে 3টা নিচে চলে যাবে k/3 এবং C জায়গায় কি k/4। তাহলে এবারে কি বলেছে দেখো H2B/C সমান কত। তো সেক্ষেত্রে দেখো আমি তিনটের মান বসিয়েছি, তিনটের মান বসালে কে গুলো কেটে গেল, তাহলে 1/2:1/3:1/4। এবারে এই ভগ্নাংশকে অনুপাতে রাখতে নেই, সেটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হয়। তার জন্য কি করতে হয় না, তিনটেকে লসাগু করবি। লসাগু করলে কি হবে দেখো 12 অ্যান্সার হবে। তাহলে এদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে 12 গুণ করবে, কাটাকাটি করলে কত 2 6 12, 3 4 12 এবং 4 3 12। তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি 6:4:3। ঠিক আছে, সঠিক অ্যান্সার কত দাগের অপশানটা হবে দেখো 6:4:3। এই যে ডি দাগের অপশানটা সঠিক। এরকম পুরোটা গণিত করে যদি অ্যান্সার করো তবেই তোমাদের গণিতের সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হবে। পরেরটা দেখো, AB ও CD রেখাংশ পি বিন্দুতে পরস্পরকে ছেদ করে কোন তিনটি বিন্দু দিয়ে বৃত্ত আঁকা যাবে না। মনে রাখবে এখানে একটা সূত্র তোমরা মনে রাখবে যে সমরেখ বিন্দু দিয়ে কখনো বৃত্ত আঁকা যায় না। তো আমরা দেখো সেই প্রশ্ন অনুযায়ী লিখেছি AB এবং CD দুটো সরলরেখা যেখানে পি বিন্দু ছেদ করেছে। এখানে দেখো একটা বিন্দু আছে যেখানে অনেকগুলো অপশান দিয়েছে, এখানে দেখো যে APB, ABC, BDC এবং ACD। দেখবে এখানে যতগুলো বিন্দু দিয়েছে সবগুলো অসমরেখ বিন্দু, শুধু একটাই বিন্দু হবে APB, যেটা 1 নম্বর অপশানটা APB। এটা কি একই সমরেখায় অবস্থিত তিনটে বিন্দু। আর যতগুলো দিয়েছে আর কি কি দিয়েছে দেখো না, এখানে যে ABC দেখো A কোনটা এটা, B কোনটা এটা, C এটা সমরেখা নয়, দেখো অসমরেখ বিন্দু দিয়েছে, তাই না। এতে বৃত্ত আঁকা যায় অসমরেখ বিন্দু দিয়ে। আবার 3 দাগের অপশানটা C দেখো, এটা BDC কোনটা BDC, দেখো এটাও অসমরেখ বিন্দু। আর একটা দিয়েছে দেখো না ACD, তাহলে ACD এটাও অসমরেখ বিন্দু। তাহলে আমি কি বলেছিলাম যে অসমরেখ বিন্দুতে বৃত্ত আঁকা যায় কিন্তু সমরেখ বিন্দুতে বৃত্ত আঁকা যায় না। এখানে সমরেখ বিন্দু কোনটা APB, অর্থাৎ APB, কারণ সমরেখ বিন্দুতে বৃত্ত আঁকা যায় না। তাহলে APBটা সঠিক, অর্থাৎ এর দাগের অপশানটা হবে সঠিক। এর পরের গণিতটা কি বলেছে দেখো, ও কেন্দ্রীয় বৃত্তে PQ একটি ব্যাস এবং PR সমান RQ, কোন RPQ এর মান এদের মধ্যে কত। ঠিক আছে, এবারে দেখো এই গণিতে ছবি আঁকতে হয়, না হলে গণিতটা বোঝা যায় না। এরকম মান দেওয়া থাকলে কিন্তু গণিতে সহজে বোঝা যায় না, এর জন্য আমাদের কি ছবি আঁকতে হবে, ছবি এঁকে গণিতটাকে বুঝতে হবে। তো দেখো কিভাবে করব আমরা গণিতটা। প্রথমে কি বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, তাহলে একটা বৃত্তের কেন্দ্র এখানে ও ধরে নেবে, তাই তো। তারপরে কি বলেছে দেখো না PQ একটি ব্যাস, PQ ও কেন্দ্রীয় বৃত্তের আচ্ছা PQ ব্যাস, ওটা এটা মাঝখান দিয়ে যাবে। আমি একটু বৃত্তটাকে ছোট করে এঁকেছি, এটা বড় করে আঁকবে, এটা মাঝখান দিয়ে যাবে PQ ব্যাস, তাই তো। এবং PR সমান RQ, অর্থাৎ এই যে ত্রিভুজটা দুটো বাহু সমান দিয়ে দিয়েছে, তাই না। এবং কি PR সমান RQ এবং কোণ RPQ, অর্থাৎ এই কোণটা কত। দেখো এখানে কি কি তথ্য দিয়েছে না, একটা বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ দিয়েছে যেটা দুটো বাহু সমান, এবং বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ এটা কি 90 ডিগ্রির সমকোণী ত্রিভুজ, তাই না। তো সেক্ষেত্রে দেখো যে আমরা এই দুটো বাহু কি, এই দুটো কোণ কি পাবো। তাহলে এই দুটো যদি বাহু সমান হয় তাহলে সমান দুটি বাহুর বিপরীত কোণ দুটোও সমান হয়, তাহলে এটাও এক্স ধরে নিয়েছি। তাহলে এটাকে ডিটেলসে কিভাবে করব, যেভাবে করলে গণিতটা আমাকে ফুল নাম্বার দেবে
ত্রিভুজ পি কিউ আর থেকে পাই পি কিউ, এখানে ছবিটা তোমরা এভাবে আঁকবে, আমি একটু ছোট করে এঁকে ফেলেছি। এই যে বাহুটা এটা কেন্দ্র দিয়ে যাবে, অর্থাৎ ব্যাস হবে, দিয়ে এটা এইভাবে এইভাবে ত্রিভুজটা হবে। আমি এখানে ছোট হয়ে গেছে বৃত্তটা, তো তোমরা করবে ভালো করে। পি কিউ আর এটা হচ্ছে ও, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ থেকে পাই কোণ কি পি আর কিউ সমান কি, এটা বৃত্তস্থ একটা ত্রিভুজের কোণ কি 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা 90 ডিগ্রি এবং এই দুটো কোণ একই হবে, তাই না? তাহলে সেটা কি ধরি এক্স ডিগ্রি, এটা এক্স। তাহলে আমরা কি জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই কোণটা এই কোণটা এই কোণটা, যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে আমরা সেক্ষেত্রে দেখো কোণ 3টে লিখেছি এবং এই কোণ এই কোণ এই কোণের যোগফল 180 ডিগ্রি করেছি। তাহলে এক্স এর মান কত পাচ্ছি দেখো ক্যালকুলেশন করে, 90 এখানে বিয়োগ করলে দেখো 90/2 সমান 45, অর্থাৎ এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাই তো, যেহেতু কোণের মান চাইছে। তাহলে এক্সটাকে আমরা কি ধরেছিলাম, ধরি কোণ আর পি কিউ, আমাকে কি চাইছিল কোণ আর পি কিউ। তাহলে এখানে অতএব ভাষা লিখবে কোণ আর, এখানে লিখে দিয়েছি আমি দেখো কোণ আর পি কিউ সমান 45। কোন অপশানটা ঠিক, অর্থাৎ ডির দাগের অপশানটা হবে সঠিক, ঠিক আছে। এরপরে যে প্রশ্ন বলেছে দেখো, আমরা একের দাগেরগুলো সব কমপ্লিট করে ফেলেছি, এবারে দুয়ের দাগেরগুলো করবো। দুয়ের দাগের একেরটা বলেছে দেখো যে বার্ষিক 5% হারে 7,000 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো এটা কিভাবে করব দেখো, তো আমাদের সব গণিতগুলো করে দেওয়া আছে, তোমাদের একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে দেখো দুই দাগে একেরটা কি না, আরেকবার পড়ি গণিতটা, যে বার্ষিক 5% আর এর মান দিয়েছে এবং পি এর মান দিয়েছে, টি এর মান দিয়েছে, চক্রবৃদ্ধি সুদ চাইছে। দেখো তাহলে আসল পি সমান 7,000 টাকা এবং আর এর মান দিয়েছে এবং এন এর মান, যেহেতু আমি বলেছি চক্রবৃদ্ধি সুদে টি হয় না এন হয়, এন সমান 2 বছর, তাহলে সূত্রটা কি এ সমান পি ইন্টু 1 + r/100 এখানে সমস্ত মানগুলো দিয়ে দিয়েছে, পি এর মান দিয়েছে, আর এর মান দিয়েছে, এন এর মানও দিয়ে দিয়েছে। ক্যালকুলেশন করে দেখো কত পাচ্ছে, এখানে কাটাকাটি করবে 20 × 5 = 100। এখানে দেখো আমি শর্টকাট করেছি, এখানে 1 + 5/100, দেখো 5 × 1 = 5, 20 × 5 = 100, এর সঙ্গে এর গুণ করে কত 20 + 1 কত 20 সমান 21/20। এখানে আমি কাটাকাটি করেছি, দিয়ে ক্যালকুলেশন করে কত পাচ্ছি আমি দেখো, এর মানটা কত পাচ্ছি 7,717.5, তাই তো। তাহলে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত হবে, এখানে সুদ আসল, এ মানে কি এটা সুদ আসল, তাই তো। তাহলে সুদটা কত হবে না, সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিয়ে দিই সুদটা পাবো, তাহলে সুদটা সেক্ষেত্রে কত পাচ্ছি দেখো, এটা বাদ দিলে কত 717.50 টাকা, 717.50 টাকা। বুঝতে পারছো গণিতটা। এরপরে কি গণিতটা বলেছে দেখো, এখানে সুন্দর করে দিয়েছি। এরপরে গণিতটা কি বলেছে দেখো, দুয়েরটা x সমান 3 + 2√2, এটা করণ নির্দেশন থেকে দিয়েছে। x + 1/x এর মান নির্ণয় করো। দেখো তোমরা যারা করণ নির্দেশন করেছো তারা অবশ্যই বুঝতে পারবে, এবং যারা করণী এখান থেকে দেখে নাও কীভাবে করতে হয়। মনে হবে করণ নির্দেশনে নিচে কখনো রুট রাখতে নেই, আমাকে একটা সংখ্যায় নিয়ে, পূর্ণ সংখ্যা একটা নিয়ে গিয়ে তবেই গুণটা করতে হবে। তাহলে x এর মান দিয়েছে এইটা, আর আমাকে চাইছে x + 1/x, তাহলে 1/x এর মানটা আমাকে বের করে নিই, তাহলে দুটো যোগ করলে হয়ে যাবে। তাহলে দেখো x সমান যদি এটা হয় 1/x 1/এইটা, তাহলে নিচে আমি রুট রাখবো না, এই জন্য আমরা কি করব, ওপর নিচে প্লাস মাইনাস দিয়ে গুণ করব। দেখো এর সঙ্গে যদি একটা মাইনাস গুণ করি, মাইনাস গুণ করেছি, সেই মাইনাসটা উপরে, দেখো এটা কাটাকাটি করলে সেই একই ঘুরে আসবে। এইটা যদি আমি কেটে দিই তাহলে এইটা ঘুরে আসছে না, একই জিনিস। কেন আমরা এটা করলাম না, একটা সূত্র মিলিয়ে সেখানে পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো, নিচে রুট রাখবো না। তাহলে দেখো এখানে দেখো a + b × a - b, a² - b² সূত্র, তাই না, আর উপরে যেমন আছে তেমন থাকবে। তাহলে 3² 9, আর এখানে গুণটা দেখো 2√2² অর্থাৎ দুটো 2 হবে আর দুটো √2 হবে, দুটো 2 থেকে 4 এবং দুটো √2 থেকে 2, তাই না। তাহলে 4 × 2 = 8, তাহলে নিচে আমরা 8 পাচ্ছি, তাহলে 9 - 8, তাই তো। এটা 1 পাচ্ছি, আর কোনো সংখ্যা নিচে যদি 1 থাকে সেই সংখ্যাই হয়। তাহলে 1/x সমান পাচ্ছি কি না 3 - 2√2, তাই তো। এবারে আমাকে গণিতটা কি বলেছিল না x + 1/x এর মান কত, তাই তো। তাহলে x + 1/x এর মান 3 + 2√2, যেটা x এর মান ছিল এইটা, তাই না। তাহলে 1/x এর মান বসিয়ে দিই, দুটো কাটা করলে 2√2 কেটে যাচ্ছে মাইনাসে, তাহলে কত পাচ্ছি আমরা 6। অ্যান্সারটা কত হবে 6, অর্থাৎ এটা 2 নম্বরের গণিত হয়ে গেল। এরপরে দেখো আমরা 3 দাগের গণিতটা দেখব, যে ও কেন্দ্রীয় বৃত্তের ABJ এর উপর OD লম্ব। দেখো আমি জুম করে দেখাচ্ছি, BC ব্যাস হলে প্রমাণ করি CA সমান 2 of OD। এটা একটা উপপাদ্যের মতো দিয়েছে, দেখো খুব সোজা জিনিস, যে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য থেকে দিয়েছে, সেখান থেকে আমরা কোনটা করেছি দেখো। তাহলে কি বলছে, আরেকবার পড়ে ও কেন্দ্র বৃত্তের ABJ, তাই তো। তাহলে একটা ও কেন্দ্র আমি বৃত্ত এঁকেছি, যার কেন্দ্রটা মাঝখানে। আমি আগেই বলি ছবিটা ঠিকঠাক হয় না আমার, তোমরা ঠিক করে আঁকবে। ও কেন্দ্রীয় বৃত্ত যার জ্যা হচ্ছে AB, তাই তো। এরপরে কি OD হচ্ছে লম্ব, এর উপরে OD একটা লম্ব, এবং প্রমাণ করো CA, এই যে এর মানটা, এই যে CA
সমান 2 অফ ওডি, 2 অফ ওডি, তাই তো এইটা। তাহলে অর্থাৎ সি এটা বড়, এর দ্বিগুণ হবে এইটা, তাই তো, সেটা প্রমাণ করতে হবে। দেখো আমি কি করেছি, ও কেন্দ্রবৃত্তে এ বি একটি যেটা লিখে ছবিটা এঁকে সেটাকে লিখতে হবে, ওপর ওডি লম্ব। তাহলে কোণ ও ডিবি, কোণ দেখো ও ডিবি, এই কোণটা কত 90 ডিগ্রি। আর বিসি হচ্ছে ব্যাস, বিসি কোণে দেখো বৃত্তের কেন্দ্র দিয়ে যদি কোনো সরল লেখা যায় সেটাকে ব্যাস বলা হয়, তাই তো। এখানে তোমরা ছবিটা সুন্দর করে আঁকবে, আমার ছবিটা সুন্দর হয়নি সেক্ষেত্রে একটু বুঝতে সমস্যা, তোমরা ছবিটা সুন্দর করে আঁকবে। এই কেন্দ্র দিয়ে একটা রেখা যাবে, এটা একটা জ্যা হবে, আর এখান থেকে একটা লম্ব হবে, ঠিক আছে। তো এইভাবে ছবিটা আঁকবে। এবারে কি বলেছে দেখো, অতএব কোণ সি এ বি 90, সি এ বি এটাও একটা দেখো লম্ব 90 ডিগ্রি, তাই না। অতএব কোণ ও বি ডি, ও বি ডি সমান কোণ সি বি এ সমান কোণ কি সি বি এ, এই কোণটাও যা, এই ত্রিভুজের এই কোণটাও যা, এই বড় ত্রিভুজের এই কোণটা তা একই, তাই না। অতএব দুটো ত্রিভুজ পাচ্ছি কি বি ও ডি, বি ও ডি এখানে ছোট করে ও লিখেছি, ও এটা ডি, তাই তো। ত্রিভুজ বি ও ডি ও ত্রিভুজ এ বি সি সদৃশ্যকোণী, অর্থাৎ দুটো কোণ সমান একই রকম সদৃশ্যকোণী। তাহলে আমরা বলতে পারি ও বি বাই বিসি, ও বি, তাই তো, ও বি বাই বিসি সমান কি ও ডি বাই কি এসি, এই একই সর্বসম সদৃশ্যকোণী, একই রকম কোণ। দেখো এই ত্রিভুজের কোণ যা, ছোট ত্রিভুজের কোণটা একই রকম, তাই না। তাহলে সেক্ষেত্রে দেখো দুটো কাটছে, বিসি সমান আগে বলে দিয়েছি যে বিসি হচ্ছে ব্যাস, তাই তো। তাহলে এখানে দিয়েছে দেখো বিসি সমান 2 অফ ওডি, তাই তো, বিসি সমান 2 অফ ওডি, তাই তো। এই যে বিসিটা পুরোটা ব্যাস আর এটা ব্যাসার্ধ, তাহলে ওবিটা অর্ধেক কি বিসি, তাহলে সেখানে দিয়েছে দেখো ওবি কাটবে, তাহলে এখানে 2 থাকবে 1/2, তাই তো। এর সঙ্গে এর গুণ করবে, এর সঙ্গে এর গুণ, তাহলে এসি সমান কি 2 অফ ওডি, এইটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটা আমরা প্রমাণ করে ফেললাম। পরের কোণটা কি বলেছে দেখো, পরেরটা দেখো 4এরটা কি বলেছে, যে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু দিয়ে বিসি বাহুর মধ্যবিন্দু, ডি বিন্দু হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, কোণ বিএসি 40 ডিগ্রি হলে কোণ বি ও ডি এর মান নির্ণয় করি। দেখো এরকম গণিতে তোমরা প্রথমে আমি বলেছি আগে ছবিটা আঁকবে, ছবি না আঁকলে কিন্তু কিছু বোঝা যাবে না। তো আমি এখানে একটা ছবি এঁকেছি, দেখো এবিসি একটি ত্রিভুজ দিয়েছি, তাই তো। এবিসি একটি ত্রিভুজ যেমন করে এখানে বলেছে, এবিসি একটি ত্রিভুজের পরিকেন্দ্র ও, যে মাঝখানে যে পরিকেন্দ্রটা ও, এবং কি ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু ডি এখানে আমরা এঁকেছি, তাই তো। এবং কি বিন্দু, এবারে কোণ বিএসি, এই যে উপরের কোণটা এটা 40 ডিগ্রি হলে কোণ বিওডি, কোণ বিওডি, কোণ বি, আচ্ছা এই কোণটার মান কত চাইছে দেখো ভালো করে দেখো। তাহলে কোণ আমরা কি করবো, কোণ বিওসি সমান 2 কোণ বিএসি, তাই তো। এটা একটা সূত্র তোমরা জানো যে এই পরিকেন্দ্রের যে কোণটা হয় তার এটা দ্বিগুণ হয়, তাই না। তো এটা কি বিওসি, সেক্ষেত্রে দেখো দুই গুণ আমরা করে 2 দিয়ে গুণ করলে কত 80 ডিগ্রি পাচ্ছি। এবারে দুটো ত্রিভুজ পাচ্ছি দেখো বিওডি এই যে ত্রিভুজ, এবং কি সিওডি এই যে দুটো ত্রিভুজ, তাই তো। এদের মধ্যে একটা সাধারণ বাহু হচ্ছে ওডি, এটা একটা সাধারণ বাহু ওডি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমি কম্পেয়ার করছি। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে এটা সাধারণ বাহু, তাই তো। আবার বলতে পারি ও বি সমান ওসি কি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না। ও বি সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ, এবং কি এই বিডি সমান ডিসি যেহেতু মধ্যবিন্দু, তাই না। ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু এটা। তাহলে আমার 3টে বাহু, এই বাহুটা এবং এই বাহুটাও প্রমাণ করলাম। তাহলে এই দুটো কি সদৃশ্য ত্রিভুজ বা সর্বসম ত্রিভুজ বলতে পারি, কোন শর্তে না, যেহেতু 3টে বাহু আমরা সমান দেখেছি, তাহলে কি এস এস শর্তে, তাই তো, বাহু শর্তে। তাহলে অতএব বলতে পারি কোণ বিওডি সমান কোণ সিওডি, এই দুটো কোণ সমান। তাহলে দেখো কোণ বিওসি সমান, এই বিওডি কি বিওসি সমান কোণ কি এই দুটো কোণের যোগফল, দুটো কোণ যেহেতু সমান, তাহলে দুটো কোণের যোগফল কি হয়, এই দুটো কোণের বিওসি, তাই না। এই দুটো কোণের যোগফল কি, তাহলে এই দেখো এটা 2 ও বিওডি আমাকে এটাই বলেছে, দেখো 2 এটা তাহলে বিওসি সমান এই দুটো কোণের দ্বিগুণ, এই পুরো কোণটা আছে এই কোণটার দ্বিগুণ হবে, তাই তো। সেক্ষেত্রে দেখো করেছি আমরা 2 ও বিওডি সমান বিওসি, তাহলে বিওডি সমান এটাকে হাফ হয়ে যাবে, তাহলে 80কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 40, 80কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 40, অর্থাৎ কোণ বিওডি এর মান কত হবে না 40 ডিগ্রি। পরের দেখো 5এরটা কি বলেছে, একটি আয়তঘনকের তল সংখ্যা x, ধার সংখ্যা y এবং শীর্ষবিন্দু সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত। আচ্ছা তোমাদের এটা বলে রাখি যে আয়তঘনকের তল সংখ্যা, ধার সংখ্যা, শীর্ষবিন্দু সংখ্যা, কর্ণ সংখ্যা এগুলো কিন্তু তোমাদের জানা অবশ্যই দরকার। এখান থেকে ছোট প্রশ্নও দেয় পরীক্ষায়। তো একটি আয়তঘনক দেখো ছবি এঁকেছি, আয়তঘনকের তল সংখ্যা কত 6, যেখানে x এর মান বলেছে x সমান 6, ধার সংখ্যা কত y সমান 12টি ধার, তাই তো।
ধার সংখ্যা কটি হয়? 12টি হয়। আর শীর্ষবিন্দুর সংখ্যা কত? 8টি। এবং কর্ণর সংখ্যা কটি হয়? 4টে। দেখো তোমরা যদি একটা আয়তঘনকে কল্পনা করো, এই একটা আয়তঘনক দেখো, একটা ওষুধের খোলা, তাই তো? এটা কি আয়তঘনকের, এটা কি, এগুলো হচ্ছে ধার। দেখো এই সাইডে 4টে ধার আছে, এই দিকেও 4টে ধার আছে, এদিকেও 4টে ধার আছে। এটা কি 12টা ধার হলো না মোট? 4 3 12। তল সংখ্যা কি দেখো, দুদিকে দুটো, এইদিকে দুটো, এইদিকে দুটো, 6টা তল সংখ্যা হলো, তাই না? শীর্ষবিন্দু মানে এই কোণগুলো কটা? 8টা আছে, 8টা শীর্ষবিন্দু। এবং কর্ণ টানলে কটা? 4টে হয়। দেখো এইদিকে একটা করলে, এদিকে একটা করলে 4টে কর্ণই হয়, তাই না? সেদিক দিয়ে তাহলে এবারে কি করেছি, মানগুলো বসিয়ে দিয়েছি। এটা দেখো তল সংখ্যা 6 দিয়েছে, 12 দিয়েছে, 8 দিয়েছে, 4 দিয়েছে। সেই মানগুলো বসালে ক্যালকুলেশন করতে পারছি, 6 পাচ্ছি। তাহলে এইটার মান কত পাবো? x - y + z + p = কত পাবো? 6, তাই তো? এরপরে দেখো 3-এর দাগের সরল সুদ কষা থেকে যে গণিত দিয়েছে সেগুলো আমরা করব। এই সরল সুদ কষা দিয়েছে, দেখো যে রমেন বাবু মোট 3,70,000 টাকা 3টি ব্যাংকে জমা রাখে। 3টি ব্যাংকে বার্ষিক সরল সুদের হার এত এত এত। 1 বছর পর তিনি 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। তিনি 3টি ব্যাংকে কত কত টাকা জমা রেখেছিলেন তা নির্ণয় করবে। দেখো এই রকম গণিত কিন্তু মাধ্যমিকে দিলে কিন্তু গুলিয়ে যায়, কারণ অনেকগুলো তোমাকে সুদের হার দিয়েছে, সেক্ষেত্রে একটা মোট সুদ দিয়ে মোট মানটা দিয়েছে, এবং 1 বছরের জন্য রাখে, এবং 3টি ব্যাংকে কত কত টাকা জমা সেটা বার করতে হবে। তার জন্য তোমরা কি করবে, একটা ছোট্ট করে ছবি এঁকে নেবে, তাই তো? এটা ছোট করে মনে রাখার জন্য, যে প্রথম ব্যাংক, দ্বিতীয় ব্যাংক, তৃতীয় ব্যাংক। ধরি এখানে x টাকা রাখে, এখানে y টাকা রাখে, এখানে z টাকা রাখে, মোট কত টাকা পাবে শেষে? এই 3,70,000 টাকা সে পাবে, তাই না? তাহলে এটা প্রথম ব্যাংক, দ্বিতীয় ব্যাংক, তৃতীয় ব্যাংক। এবং সুদের হার কত? এটা 4%, এটা 5%, এটা 6%। তোমরা বুঝতে পারছো অবশ্যই। তো তারপরে দেখো আমরা যেভাবে করেছি, 1 নম্বরে কি বলছে দেখো, ধরি প্রথম ব্যাংকে x টাকা, দ্বিতীয় ব্যাংকে y টাকা, তৃতীয় ব্যাংকে z টাকা রাখেন। তাহলে প্রথম শর্তানুসারে আমরা কি জানবো, যে এই টাকাটা মোট টাকা হচ্ছে 3,70,000 টাকা। তাহলে এটা প্রথম শর্তানুসারে আমরা লিখে দিতে পারি, তাই না? এরপরে দেখো প্রথম ব্যাংকের জন্য এর আসল কত? আসল কি জানি না, x টাকা। সুদের হার কত? 4% দিয়ে দিয়েছে, আমি আগেও বলেছি। দেখো গণিতটা 4% দিয়েছে সুদের হার। প্রথমটা 4, দ্বিতীয়টা 5, তৃতীয়টা 6, তাই না? আর টি এর মান 1 বছর বলেছে, বছরে, তাই না? তাহলে সেক্ষেত্রে এখানে কি পাচ্ছি দেখো, ক্যালকুলেশন i = PTR/100। তাহলে i এর মান হচ্ছে, p এর মান x 1 এবং r এর মান 4, এটা করলে x/25, এত কি টাকা, তাই তো? আবার দ্বিতীয় ব্যাংকে সেম, দ্বিতীয় ব্যাংকে আমি ধরেছি y টাকা রাখে, তাই না? y টাকা রাখে আমি দ্বিতীয় ব্যাংকে ধরেছিলাম। তো সেক্ষেত্রে দেখো দ্বিতীয় ব্যাংকে y, r সমান কত হবে? 5%, এবং t সমান কত? 1 বছর। তো সেক্ষেত্রে দেখো ক্যালকুলেশন করে আমরা কত পাচ্ছি? y/20 টাকা, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ y/20 টাকা। এরপরে দেখো আমরা তৃতীয় যে ব্যাংকটা, তৃতীয় ব্যাংকেরটা দেখি আমরা। তৃতীয় ব্যাংকের জন্য কত? p = z টাকা, তাই তো? তৃতীয় ব্যাংকের জন্য যে টাকা, আসলটা হচ্ছে z টাকা ধরেছি, আর এর মান 6%, টি এর মান 1। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 3z/50 টাকা। তাহলে আমরা দ্বিতীয় শর্তানুসারে আমরা কি পাবো, যে বলেছে 3টি ব্যাংকে কি সমান। এই যে দেখো এখানে কি বলেছে, 3টি ব্যাংকের সমপরিমাণ হয়, মোট সুদ সমপরিমাণ হয়, মানে সমান সমান হয়। তাহলে আমি মোট সুদগুলো সমান সমান দিয়ে দিয়েছি, দিয়ে করছি 4x 5y 6z, তাই তো? তাহলে এটা সমান কি? এটা সমান কে, সেই অনুপাতে শিখেছি। তাহলে কে সমান কি? সমানুপাত ধ্রুবক, এখানে লিখে দেবে সমানুপাত ধ্রুবক, তাই তো? তাহলে এখানে দেখো 4x সমান k, তাহলে x এর মান k/4, y এর মান k/5, z এর মান k/6। তাহলে 1 নম্বর সমীকরণ যেটা আমরা করেছিলাম, দেখো 1 নম্বর সমীকরণে কি করেছিলাম গো, এখানে যে x + y + z সমান এত টাকা, মোট যে সুদটা, তাই না? তো সেক্ষেত্রে সেটা দিয়ে আমরা করেছি। দেখো ওই 1 নম্বর থেকে পাই, এই দুটো সব যোগ করে দিয়েছি, যোগ করে টোটাল কত? 3,70,000 টাকা করলাম। k এর মান পেলাম কত না? 60,000, 6 লক্ষ টাকা। k এর মান কত পেলাম? 6 লক্ষ টাকা। দেখো 1,000 2 লক্ষ, 6 লক্ষ টাকা। তাহলে x এর মান দেখো এখান থেকে পেয়ে যাচ্ছি, যে x সমান আমাদের কি বেরিয়েছিল? k/4। তাহলে k এর মান বসিয়ে দিই। তাহলে x এর মান পাচ্ছি দেখো 6 লক্ষ/4 হলে 1,50,000 টাকা, এটা পাচ্ছি 1,50,000 টাকা। y এর মান দেখো k/5 বসিয়ে দিলাম, 1,20,000 টাকা। z এর মান k/6, k এর মান বসিয়ে দিলাম, কত পেলাম না? 1 লক্ষ টাকা। তাহলে তিনটে ব্যাংকে মোট মূলধনের পরিমাণ কত? 1,50,000, 1,20,000 আর 1 লক্ষ টাকা। বুঝতে পেরেছো 3টে ব্যাংকের মূলধন কীভাবে বেরোলো? চলো এর পরের প্রশ্নটা দেখি। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা যদি 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? দেখো এই গণিতটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি মাধ্যমিকের প্রশ্ন দেখে থাকো তো সেখান থেকে দেখবে, এরকম গণিত দিয়েছে এই বছর 2024 সালে। তো দেখো গণিতটা কীভাবে আমরা করেছি। দেখো গণিতটা করেছি কীভাবে, যে এখানে পূর্বে বললে, মনে রাখবে পূর্বে বললে মাইনাস হয়,
পূর্বে বললে মাইনাস, এটা কিন্তু তোমাদের মনে রাখা প্রয়োজন। আর এখানে কিন্তু গাছটির বর্তমান উচ্চতা মানে এই এর মানটা দিয়েছে, এটা তোমরা ভালো করে দেখবে। বর্তমান উচ্চতা এর মান, অর্থাৎ পূর্বে বললে এটা বর্তমান উচ্চতা কী হবে, এর মানটাই হবে। তাহলে গাছটির বর্তমান উচ্চতা এ সমান এত দিয়েছে, বৃদ্ধির হার আর 20% বলে দিয়েছে, দেখো এখানে 20% হারে বৃদ্ধি হয়, তাই তো। আর সময় বলেছে 2 বছর। তাহলে এবারে ধরি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল কি পি মিটার। উচ্চতা যেহেতু আমরা পি বা এইচ ধরি, পি মিটার, তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা বসালাম, তাই তো। এক্ষেত্রে একটা দেখো মাইনাস, এটা মাইনাস দিয়ে করতে হবে, ভুল হয়ে গেছে, এটা মাইনাস হতো। তাহলে এক্ষেত্রে দেখো এটা 4/5 হবে, তাই তো। এটা 4/5 হবে, এটা মাইনাস করো, আমি এখানে যোগ চিহ্ন দিয়ে করেছি। তাহলে এটা দেখো পি ইন্টু 1 মাইনাস আর বাই 100, এটা দিয়েই হবে। তাহলে এখানে কত হবে দেখো ক্যালকুলেশনটা, 1 মাইনাস 20/100, 0 কাটবে, এটা কত হবে 5। তাহলে এটা কত হবে 4/5, তাই তো। 4/5, 4 4 কত 16, দেখো 4/5 16/25, তাই তো। 16/25 এটাকে ক্যালকুলেশন করলে দেখো পি এর মান পাচ্ছি, পিটা দেখো এর সঙ্গে 25 গুণ হবে, আর নিচে 36টা যাবে গুণ হয়ে, কিছু নেই 1 ভাবো, বজ্র গুণন হয়ে। তাহলে সেক্ষেত্রে পি এর মান কত পাচ্ছি 20 মিটার। তাহলে অর্থাৎ প্রথম যেটা বলেছে যে গাছটির উচ্চতা, তাহলে আগে গাছটির উচ্চতা কত ছিল, যেহেতু আমি আগে পি ধরেছিলাম, তাহলে পি এর মান হচ্ছে 20 মিটার। তোমরা সেটা দেখে নেবে। এরপরে দেখো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে একটা সমীকরণ দিয়েছে, সমীকরণটি সমাধান করতে হবে, অর্থাৎ এক্স এর মান বের করতে হবে। খুব সোজা, এগুনটা দেয় যখন তখন পরীক্ষায়, টেস্টে অনেক স্কুলে এসেছিল এই বছর। তো এরকম কি আগে এক্স এর মানগুলোকে একদিকে করব, এই এক্সটাকে এদিকে নিয়ে গেলাম, আর এদিকে যে ধ্রুবক পদগুলো আছে ধ্রুবক পদগুলোকে এক জায়গায় রাখলাম। তো এখানে দেখো ভগ্নাংশের এদের লসাগু করলে কি হয়, এটা তা ওপরটার সঙ্গে এটার সঙ্গে এটা হবে, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, এটা থাকবে উপরে উঠবে, তাই তো। মাইনাস যেহেতু আছে সামনে, তাহলে সবগুলো মাইনাস চেঞ্জ হয়ে যাবে সাইনগুলো। তাহলে এক্স এক্স কেটে যাবে, এখানে থাকছে কি মাইনাস কমন নাও, এ প্লাস বি। এদিকে দেখো লসাগু করলে এ বি, উপরে বি প্লাস এ, অর্থাৎ বি প্লাস এ যা এ প্লাস বি একই, প্লাস আছে মানে কোনো সমস্যা নেই। এটা কাটবে, 1 1 থাকবে। তাহলে এর সঙ্গে এর গুণ, তাহলে তো এটার সঙ্গে এক্স এ, এক্স বি এবং এক্স স্কোয়ার, এটার সঙ্গে গুণগুলো কি মাইনাস এ বি, তাই না। তো এবারে দেখো এক্স সাজিয়েছি, এক্স স্কোয়ার এ এক্স বি এক্স প্লাস এ বি, দিকে 0। এটা থেকে এক্স কমন নিলে এক্স প্লাস এ, এই দুটো থেকে বি কমন নিলে এক্স প্লাস এ কমন চলে আসবে, এক্স প্লাস বি এটা হবে। তাহলে এক্স প্লাস এ সমান 0, এদিকে দেখো একটা নিচে নিলে 0 হবে, আবার এটা থেকে এটা নিয়ে গেলে 0 হবে। তাহলে এক্স সমান মাইনাস এ এবং এক্স সমান মাইনাস বি, এবং নিচে লিখবে অতএব নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস এ মাইনাস বি, ঠিক আছে। এটাই হচ্ছে সমাধান। এরপরেরটা দেখো কি বলেছে, একটা মান দিয়ে দিয়েছে, এটা খুব সোজা, এক্স প্লাস এ এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু সেই একই জিনিসটা হচ্ছে প্লাস 6 ইকুয়াল টু 0, তাই তো। এখানে এক্স সমান নট ইকুয়াল টু এ বলেছে কেন, কারণ এক্স এর মান যদি এ হয়ে যায়, তাই তো, এক্স এর মান যদি এ হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে, তাহলে গুণটার কোনো অস্তিত্ব থাকবে না, তাই না, ইনফিনিটিভ হয়ে যাবে নিচে 0 হলে। তো এই জন্য এটা নট ইকুয়াল টু দিয়ে এটাও বুঝিয়েছে, দেখো এক্স এর মান 0 হবে না, বা মাইনাস হবে প্লাস বি হবে না। তো দেখো এই গুণটা করবো কিভাবে, এটা একটা সহজ টিপস আছে। প্রথমে তোমরা ধরে নেবে এই যে রাশিটা দিয়েছে, এটাকে তোমরা যে কোনো একটা ছোট পি ধরে নেবে, এই যে পুরো রাশিটাকে পি ধরে নেবে। তাহলে কি পাচ্ছি, পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6, এটাকে মিডিল টার্ম করবে, এমন দুটো সংখ্যা গুণ করবে, তাদের গুণফল হবে 6, এবং তাদের কি যোগফল হবে কত 5। তাহলে কত 3 দুগুণে 6, আর 3 আর 2 যোগ করলে 5। সেখানে আমরা করেছি দেখো সামনে যেহেতু মাইনাস ছিল, মাইনাস 3p মাইনাস 2p ইকুয়াল টু 6 সমান এটা। তাহলে এই দুটো থেকে যদি p কমন নেয়, p মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে কি p প্লাস মাইনাস 3, এই দুটো সমান, তাহলে p মাইনাস 3 আসবে এবং p মাইনাস 2টা থাকবে। তাহলে একটা পাচ্ছি p মাইনাস 3 সমান 0, p সমান 3, একটা পাচ্ছি তাহলে p সমান 2। তাহলে মান বসিয়ে, তো p এর মান আগে কি ধরেছিলাম, এইটা ধরেছিলাম, তো এটাকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেখো এদিকে কিছু নেই, বজ্রগুণ করে ক্যালকুলেশন করেছি, এক্স প্লাস এ 3x মাইনাস 3a, এক্সটাকে ওদিকে নিয়েছি, এটাকে এদিকে নিয়েছি, ক্যালকুলেশন করে কি পাচ্ছি এক্স সমান 2a। আর এদিকে দেখো এদিকেও সেই p সমান 2, p এর মান বসিয়ে দিয়েছি, দিয়ে ক্যালকুলেশন করে পাচ্ছি 3a। তাহলে অতএব নির্ণয় সমাধান এক্স সমান 2a, এক্স সমান 3a। তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে দেখো এবং কমেন্টে লেখো, আমি আরেকবার বুঝিয়ে দেবো বিষয়টা। পরেরটা দেখো, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। এটা আছে অ্যাকচুয়াল বিষয়, দীঘা সমীকরণ 1.1 থেকে দিয়েছে, একদম সোজা, ওই 1.1 বলছি 2 বা 3 সেখান থেকে দিয়েছে দেখো। তো একটি ত্রিভুজের ভূমি ও তার উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল যদি 360 বর্গমিটার হলে ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। তো দেখো আমরা গণিতটা করব, যে একটি ত্রিভুজের উচ্চতা দিয়েছে এইচ, উচ্চতা আমাকে বার করতে বলেছে, ধরি উচ্চতাটা এইচ, তাই তো, ত্রিভুজের উচ্চতাটা এইচ, ভূমি তার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তাহলে এটা তার ভূমি কি দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, 2h প্লাস 8, এটাই হবে, দেখো এটা ধরেছি, তাহলে ভূমি হবে এইটা, তাই না। হলে কি বলেছে,
হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এত বর্গমিটার। তাহলে দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে প্রশ্ন অনুসারে হাফ অফ ভূমি কোনটা, এইটা, উচ্চতা কোনটা, এইটা। তাহলে ভূমি থেকে এখানে 2h প্লাস 8, 8টা কমন নিয়েছি, এই 2h প্লাস 18 ছিল, 18 মিটার বেশি, তাই তো 18 মিটার বেশি, এটা 18 হতো। তাহলে দেখো 2 কমন নিলে h প্লাস 9 হচ্ছে, তাই না? তো এটা কত হবে, 2 2 কাটবে, h প্লাস 9 ইন্টু h গুণ করবে h স্কোয়ার প্লাস 9h মাইনাস 360 ইজিক্যাল টু 0। এবার এটাকে মিডিল টার্ম করেছি, দেখো এমন দুটো সংখ্যা গুণ করলে হবে 360, আবার সেই দুটো সংখ্যার কি বিয়োগ করলে হবে 9, তাই তো? কত হচ্ছে 24 আর 15, 24কে 15 দিয়ে গুণ করলে 360 এবং 24 থেকে 15 বাদ দিলে 9, তাই তো? 24 থেকে 15 বাদ দিলে কত হবে 9। তাহলে সেক্ষেত্রে দেখো এখানে মিডিল টার্ম করেছি, মিডিল টার্মে কি আছে, h প্লাস 24 আর h মাইনাস কত 15। তাহলে একটা হবে -24, আর ত্রিভুজের উচ্চতা মাইনাস হওয়া সম্ভব নয়, এটা এই জন্য অগ্রাহ্য করেছি। আর একটা আছে h সমান 15, তাহলে 15টা হচ্ছে গ্রাহ্য, তাই তো? তাহলে অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা কত হলো 15 মিটার, তাই তো? বুঝতে পেরেছো? এর পরেরটা কি বলেছে দেখো, একজন সাইকেল আরোহী 96 কিমি পথ ভ্রমণ করে দেখলেন যে ঘন্টায় আরও 2 কিমি বেশি গেলে তার বেগ 4 ঘন্টা কম সময় লাগতো। তিনি কত বেগে গিয়েছিলেন? তো এটাও খুব সোজা দেখো করেছি। ধরি সাইকেল আরোহী ঘন্টায় x কিমি বেগে গিয়েছিল। তাহলে কি x কিমি বেগে গিয়েছিল, তাহলে 96 কিমি ভ্রমণ করতে তার সময় লাগে। তাহলে কত, এটা মনে রাখবে এখানে কেন সময়টা 96/x দিলাম, একটা এর সূত্র আছে তোমাদের, বেগ সমান কি দূরত্ব বাই সময়, তাই তো? আর এখান থেকে যদি আমি সময় বার করি, সময় সমান কি হবে না দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। এই জন্য দেখো এখানে সময় 96 কিমি ভ্রমণ করতে তার সময় লাগবে কত না, কতটা আমরা যাচ্ছি, দূরত্ব 96 কিমি, আর বেগটা কি ঘন্টায় x কিমি ধরেছি, তাহলে x, এই জন্য এটা হচ্ছে। তাহলে আবার গতিবেগ যদি 2 কিমি বাড়াই, অর্থাৎ গতিবেগ কি x প্লাস 2 কিমি, তাহলে সেক্ষেত্রে সময় কত লাগবে 96/x প্লাস 2 কিমি, তাই তো? এবারে মনে রাখবে এখানে প্রশ্নানুসারে এই দুটোর মধ্যে অন্তরটা কত সময় লাগছে, 4 ঘন্টা সময় কম লাগতো, যদি এই বেগে যেত 4 ঘন্টা কম লাগতো। এবারে তোমাদের পরীক্ষায় একটা কনফিউশন হয় যে এইটা হবে না স্যার এইটা হবে, এটা একটা কনফিউশন হয়। তোমাদের বলে রাখি যে 96/x আর একটা আছে 96/x প্লাস 2, কোনটা আগে দেবো? আগে বলো তো, হর যদি বাড়ে তাহলে মানটা কমে যায়, যদি যে বলে 1/4 বড় না 1/5 বড়, অবশ্যই 1/4 বড় হবে, তাই না? 1/5 ছোট হবে। তাই জন্য দেখো এখানে দেখো x এর মান যাই হোক, ধরো x এর মান ধরো 50, তাহলে কি 96/50, আবার যদি x এর মান এখানে 50 তাহলে 52, তাহলে কি এটা ছোট হচ্ছে না? তাহলে এই জন্য বড়টা হবে কত 96/x, তাহলে 96/x মাইনাস 96x প্লাস 2 ইজিক্যাল টু 4। এই দুটো ডিস্টেন্সটা কত লাগছে, মানে সময়টা কত লাগছে 4 ঘন্টা, তাই তো? 4 ঘন্টা কম সময় লাগতো। তাহলে এটাকে দেখো আমি 96 কমন নিয়েছি, এখানে হবে 1/x মাইনাস 1/x প্লাস 2, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলে দেখো এখানে গুণ হয়েছে, লসাগু করলে তাই এর উপরে x প্লাস 2 যাবে এবং এদিকে কত মাইনাস থাকবে, কাটাকাটি করলে কত 2/, এটা 96টা এখানে থেকে যাবে। তাহলে এখানে দেখো x স্কয়ার 2 ইন্টু 96 হচ্ছে, আর এখানে x স্কয়ার প্লাস 2x, তাহলে এখানে 4 কেটে দেখো 2 দুগুণে 4, আবার যে 2টা থাকবে সেই 2 এর সঙ্গে যদি 48 দুগুণে 96, এটাও সরাসরি কাটতে পারো তোমরা। এই কথা আমি এখানে স্টেপ জাম্প করেছি, তোমরা ক্যালকুলেশন করেও কাটাকাটি করতে পারো। তাহলে এখানে দেখো x স্কয়ার প্লাস 2x, এখানে 48টা এদিকে চলে আসবে, তাই তো? তাহলে x স্কয়ার প্লাস 2x 48 এদিকে চলে আসবে, এমন দুটো সংখ্যা গুণ করলে 48 আর বিয়োগ করলে কত হবে 2, তাই তো? তাহলে কত হবে 8 6 48, তাই তো? 8 আর যদি 6 যদি গুণ করি 48 এবং 8 থেকে যদি 6 আমি বিয়োগ করি কত হবে 2, তাই না? তো সেক্ষেত্রে আমরা করেছি দেখো এটা 8x মাইনাস 6x মাইনাস 48, তাহলে এই দুটো থেকে কত x কমন যাচ্ছে, এই দুটো থেকে -6 কমন যাচ্ছে, কি 8 প্লাস x কমন যাবে, তাহলে x মাইনাস 6, তাই তো? সেক্ষেত্রে দেখো দুটো মান পাচ্ছি আমরা, যে এখানে করেছি দেখো যে একটা মান পাচ্ছি x প্লাস 8 সমান 0, একটা x মাইনাস 6 সমান 0, x সমান -8 আর x সমান 6। যেহেতু এখানে বেগ চাইছে কত কিমি বেগে, তাই তো? তাহলে এটা মাইনাস অগ্রাহ্য হবে, বেগটাকে আমরা ঋণাত্মকে নিতে পারবো না, তাহলে এটা 6টা দেবে, অতএব তিনি ঘন্টায় 6 কিমি বেগে গিয়েছিলেন। তাহলে অ্যান্সারটা দেখেছো ঘন্টায় 6 কিমি বেগে গিয়েছিলেন। এর পরেরটা কি বলেছে দেখো, যে একটা অনুপাতের গুণ দিয়েছে a/b সমান 8:7 হলে 7a মাইনাস 3b ইস টু 11a মাইনাস 9b হলে 7:5 হবে। দেখো এটা খুব সোজা 2 নম্বরের গণিতটা, এখানে তোমাদের 3 নম্বরে দিয়েছে, এটা 2 নম্বরের গণিত, একদম প্রথমে অনুপাতের প্রথম অধ্যায়ে প্রথমেই আছে, দেখবে প্রথম যে পোর্শনটা আছে সেখানে কোষের গীতে আছে। তো আমরা কি করেছি দেখো a/b সমান 8:7,
আবারও বলেছি এখানে কে ধরতে হবে, কারণ কেটা আমি আগে ব্যাখ্যা করেছি যে কেন আমরা কে ধরি আনুপাতিক ধ্রুবকের ক্ষেত্রে, তোমরা আগেটা ভালো করে দেখে নাও, বুঝতে পারবে। তাহলে এ সমান কি 8k এবং বি সমান কি 7k, তাহলে এর মানটা বসিয়ে দিয়েছি, দেখো এর মানটা 8k, বির মানটা 7k বসিয়ে দিয়েছি। এখানে কত 8 7 56, 3 7 কি 21, আর এখানেও করেছি, বিয়োগ করে কত 35k আর 25k, তাহলে অ্যান্সার কত 7:5 আসছে না, কাটাকাটি হলে কে কাটবে এবং 5 কাটবে। তাহলে এখানে আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছে, ওদের ডান পক্ষ সমান বাম পক্ষ প্রমাণিত, বুঝতে পেরেছো? এটা এইভাবে হবে। এরপরে যে গণিতটা দেখো খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় দেয়, এটা আছে করণী থেকে, করণী একদম শেষ গণিত টেক্সট বইয়ের। এটা দেখো যে 4 নম্বরের যে গণিতগুলো আছে, 3 নম্বরের যে গণিতগুলো সেখানে শেষ গণিত হচ্ছে এইটা। এক্স সমান √7 + √3 বাই √7 - √3, আর এক্স ওয়াই সমান 1 হলে এইটা সমান 12/11 প্রমাণ করতে বলেছে, তাই তো? হলে দেখাই যে এইটা দেখো, এই গণিতটা কিন্তু অনেকভাবে করা যায়, আমি শর্টকাট প্রসেস করেছি যাতে তোমাদের পরীক্ষা হলে খুব কম সময়ে তোমরা গণিতটাকে ফিনিশ করতে পারো, তাই না? তো এইভাবে যদি তোমরা করো তাহলে গণিতটা খুব অল্প সময়ে এবং ক্লিয়ারলি তোমরা শেষ করতে পারবে অল্প সময়ের মধ্যে। এখানে কি করেছে দেখো, এক্স এর মানটাকে আমি ছোট করে নিয়েছি। কি করেছি দেখো, আমি নিচে কি করণীকে বলেছি, আমরা আগেও বলেছি যে করণীতে নিচে কখনো রুট রাখবে না, এই জন্য কি ও প্লাস মাইনাস দিয়ে করেছি, দেখো স্কয়ার মানে স্কয়ার সূত্র করেছি, তাহলে উপরে একটা প্লাস আবার গুণ করতে হবে, এই জন্য স্কয়ার হয়ে গেছে, তাই তো? এটা স্কয়ার হয়ে গেছে উপরটা, নিচেটা দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে করেছি, a + b * a - b, তাই না? তাহলে এক্স মানে √7 স্কয়ার 7 আর √3 স্কয়ার 3, এটা 4 হবে নিচে, আর এটা a + b হোল স্কয়ার সূত্র দিয়ে স্কয়ার + 2a + b স্কয়ার। তাহলে এটা দেখো 7 আর 3 যেহেতু স্কয়ার, আর 7 আর 3 হবে, এটা 10 হয়ে যাচ্ছে, আর এটা 7 3 21, তাই তো? রুটে গুণে ভেতরে গুণ হয়ে যায়। তাহলে নিচে 4 আছে, তাই তো? 2 কমন নিয়েছি, 2 কাটবে, তাহলে এখানে কত পাচ্ছি 5 + √21/2, এটা পাচ্ছি কিসের মান পাচ্ছি, এক্স এর মানটা পাচ্ছি এখানে। আবার এক্স ওয়াই এর মান বলেছে x * y সমান 1, তাহলে y এর মান কি 1/x, তাহলে এটা যা মান পেয়েছি এটাকে 1 করে দিলে হয়ে যাবে। তাহলে দেখো এই মানটাকে আমি যদি 1/5 + √2/2 করি তাহলে উল্টে যাবে, 2 এটা হবে, তাই না? সেটাই আমি করেছি একটু স্টেপ জাম্প করে, এটাকে দেখো এইভাবে নিয়ে এসেছি। এটাকে আবার করণীয় দশা করে উপরে কি প্লাস আছে যেহেতু মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র হবে, মাইনাস দিয়ে গুণ করলাম, উপরে একটা মাইনাস নিয়ে গেলাম, এই দুটো কেটে দিলে সেই একই সংখ্যাটা আসবে। এবারে কি উপরে যেমন আছে তেমন, এটা কি স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র করেছি, এখানে দেখো আমি ভেরিয়েশন করে দিয়েছি। এগুলো তোমরা ছোটখাটো বাইপাস করে নেবে, গণিত করলে গণিত কিন্তু বারবার তুলতে হবে, সমস্যা হবে, এখানে বাইপাস করে নেবে ছোট করে। যে এখানে দেখো 5 স্কয়ার - √21 স্কয়ার, 5 স্কয়ার 25, আর 21 স্কয়ার 21, তাহলে 4 হবে নিচে, কাটাকাটি করলে কত আছে দেখো 5 - 2 √21/2। তাহলে আমরা ওয়াই এর মানও পেয়েছি, এক্স এর মানও পেয়েছি, দুটোকে যোগ করে দিই, তাই তো? তাহলে দুটোকে যোগ করলে যেহেতু এতে দেখো হর এটা, এর হর এটা, তাহলে দুটো হর সমান হলে নিচে হর একই থাকবে, দুটো যোগ করলে দেখো √21 কাটলে 5 5 10, তাহলে 2 5 10, এক্স প্লাস ওয়াই এর মান কত পাচ্ছি 5, আর এখানে এক্স মাইনাস ওয়ান সেম একই রকম, শুধু মাঝখানে মাইনাসটা দেবো, তাই তো? আর মাঝখানে যদি মাইনাস দিই, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, দেখো মাইনাস দিয়ে যদি গুণ করি, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, শর্টকাট করেছি, মাইনাস দিয়ে যদি গুণ করবো এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল, তাহলে এটা কত হবে √21। তাহলে এবারে সহজ, এক্স প্লাস ওয়াই পেয়েছি, এক্স মাইনাস ওয়াই পেয়েছি, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এর আকারে টার্মটাকে নিয়ে আসতে হবে, এই যে সূত্রটাকে কি করেছি দেখো না, এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র নিয়েছি, দেখো এটাকে এক জায়গায় করো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার a + b হোল স্কয়ার - 2ab, আর এটা যেমন ছিল তেমন বসে গেল, এটাও সেম a স্কয়ার + b স্কয়ার a - b হোল স্কয়ার + 2ab, যেমন আছে তেমন, এটা মাইনাসে দিয়েছি, এটা প্লাসে দিয়েছি, ঠিক আছে? কেন? কারণ আমার মানটা দিতে সুবিধা হবে, মানটা দেওয়াতে সুবিধা হবে বলে এরকম করেছি। তাহলে x + y এর মান কত, এটা দেখো এখান থেকে এটা বিয়োগ করলে কত মাইনাস, বড়টাকে মাইনাস xy, এটা যোগ করলে দেখো বড়টাকে প্লাস xy, এটার মান কত 25 মাইনাস xy এর মান 1, আগে বলেছি xy এর মান 1 দেওয়া আছে, এখানে দেখো xy সমান 1, আর এটা কত √21 + 1, তাহলে এটা করলে কত হবে 24/22, 12 দুগুণে 24 এবং 11 দুগুণে 22, তাহলে উত্তর 12/11, এটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে এটাকে আমি প্রমাণিত লিখে দিয়েছি। এরপরে দেখো, এরপরে 7 দাগে কি বলেছে, 7 দাগে একটা উপপাদ্য দিয়েছে তোমাদের, এটা জুম করে দেখাই, সাথে দাগে একটা উপপাদ্য দিয়েছে যে প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জায়গায় যদি বৃত্তের কেন্দ্রগামী বিন্দুতে কোনো সরলরেখা সমাধিখণ্ড করে তাহলে ওই সরলরেখা ওই জায়ের উপর লম্ব। এটা আছে তোমাদের 10-এর প্রথম একদম যে উপপাদ্যের অধ্যায় আছে, একদম সহজ যে উপপাদ্যটা সেটাই দেওয়া আছে। এই উপপাদ্যটা তোমার পেয়ে যাবে টেক্সট বইতে পেজ নাম্বার 60, এটা আমি আর ডবল করে তুলছি না, দেখো 60 নম্বর পেজে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা যে করা আছে এইটা তোমরা করে নিলে হয়ে যাবে, দেখো এই যে ছবিটা দেওয়া আছে পেজ নাম্বার কত 60 নম্বর পেজে দেওয়া আছে, এইটা তোমরা তুলে নেবে, এটা আমি আর এক্সট্রা করে তুলছি না। এর পরের যে গণিতটা দেওয়া আছে দেখো, এর পরেও একটা উপপাদ্য দেওয়া আছে, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান হয়। একই বৃত্তাংশে প্রমাণ করো বৃত্তাংশ
বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান হয়। এটাও দেখো কোথায় দেওয়া আছে, টেক্সট বইতে দেওয়া আছে। কত পেজ? টেক্সট বই 129 পেজ, তোমরা যদি খোলো পেয়ে যাবে। আমি দেখাচ্ছি তোমাদের 129 পেজে এই বইটা আছে, আমি ডবল করে তুলছি না। এই যে দেখো এইখানে দেওয়া আছে, এই যে একই বৃত্তাংশস্থ সকল বৃত্তস্থ কোণের মান সমান। এটা ছোট্ট উপপাদ্য, সুন্দর করে তোমরা এখানে দেখে নেবে। না বুঝতে পারলে কমেন্টে লেখো, আমি এর জন্য দুটো এক্সট্রা ক্লাস করে দেবো এই দুটো উপপাদ্যের জন্য, ঠিক আছে? এরপরেরটা দেখো কি বলেছে, এরপরে যে প্রশ্ন দিয়েছে কি বলেছে দেখো, একটি ঘনকাকৃতির একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিয়ে চৌবাচ্চার 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য এত মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে তা নির্ণয় করো। তাই তো, ভালো করে মন দিয়ে দেখো এখানে কি বলেছে গণিতটা। 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চার এত অংশ জলপূর্ণ থাকে। তাহলে এখানে দেখো কোনটা কিভাবে করবে, যে একটি ধারের দৈর্ঘ্য, চৌবাচ্চার একটি ধারের দৈর্ঘ্য কত? 1.2 মিটার। তাহলে চৌবাচ্চাটির আয়তন কত? এই কিউব হয়ে যাবে, তাই না? যেহেতু ঘনক বলেছে, তাহলে ঘনকের কি আয়তন, কি বাহু কিউব। তাহলে এটা পাচ্ছি। এবারে ঘন মিটারকে যদি 1000 দিয়ে ভাগ করি, ঘন ডেসিমিটার হয়ে যাবে। আর মনে রাখবি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, এভাবে 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার। তাহলে এটাকে আমি 1000 দিয়ে ভাগ করে ঘন ডেসিমিটারে করে নিয়েছি, যাতে সুবিধা হবে, জলটাকে আমি লিটারে নিয়ে আসতে পারবো, তাই তো? এবার দেখো 64 বালতি জলের পরিমাণ, তাই তো? এটা থেকে বিয়োগ যাবে কেন না, 64 বালতি জলটা কত অংশ যে এখানে বলেছে দেখো না, 64 বালতি জল তুললে এত অংশ জলপূর্ণ থাকে। তাহলে এর বাকি অংশটা 2/3 অংশ, তাই না? তাহলে 64 বালতি জলের আয়তন কত? এই যে চৌবাচ্চার যে আয়তন, এর সঙ্গেই সমান করবো 2/3 অংশটা। তাহলে এটা কত পাচ্ছি না, 18 ঘন ডেসিমিটার। আর 18 ঘন ডেসিমিটার যে কাটাকাটি করেছি দেখো, 64 দিয়ে 1 বালতি জলের আয়তন যেটা হবে 64 দিয়ে ভাগ করেছি ঐকিক নিয়মে, তাহলে কত হবে? 18 ঘন ডেসিমিটার। আর 18 ঘন ডেসিমিটার সমান কি 18 লিটার, তাই তো? এখানে দেখবে গণিতটা ভালো করে বুঝতে পারবে। আর এখানে প্রশ্নটা ভালো করে দেখবে যে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চার 1/3 অংশ জল পূর্ণ থাকে। তুলে নেওয়ার পর 1/3 অংশ পূর্ণ থাকে, তাহলে বাকি অংশটাই 64 বালতি জল। তাহলে এত অংশটাই সমান 64 বালতি জল। তাহলে 1 বালতি জল সমান এটাকে ভাগ করবো 64 দিয়ে, বুঝতে পেরেছো? তাহলে উত্তরটা হবে প্রতি বালতিতে কত লিটার জল ধরে? 18 লিটার জল ধরে। লাস্ট গণিত কি বলেছে দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে এবং আয়তন দিয়েছে, ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা নির্ণয় করো। এটাও খুব সোজা গণিত, একটু ভেরিয়েশন দিয়েছে দুটো আলাদা আলাদা করে দেখো। প্রথমে কি ধরি, চোঙাকৃতি স্তম্ভটির ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল জানো আমরা, জানো তোমরা যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি 2πr/h বর্গমিটার, আয়তন πr² ঘনমিটার, তাই না? তো এক্ষেত্রে দেখো প্রশ্নানুসারে এখানে কি দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, তাহলে 2πr/h সমান এত। তাহলে 2টা গুণ করে ভাগ করলে কত হবে? 132। তাহলে πr/h সমান 132, এই মানটা আমার লাগবে একটু করে দেখো। আবার আয়তন কি বলেছে, πr²h, এই যে আয়তন এত ঘনমিটার। তাহলে আয়তন আমি যদি দিই, তাহলে এটা আয়তন আবার বলেছে 924 ঘনমিটার, তাই না? তো সেক্ষেত্রে দেখো একটা আরকে আলাদা করলাম, πr/h ইন্টু আর সমান দেখো πr²h, কেন না এই মানটা বসিয়ে দেবো 132। তাহলে 132 দিকে ভাগ করে কত? 7 হচ্ছে। দেখো এটাকে 7 দিয়ে গুণ করলে 924 হবে। তাহলে আর এর মান পাচ্ছি 7। অর্থাৎ স্তম্ভটির ব্যাস কত? আর সমান এই 2r, এখানে ব্যাসার্ধ বলেছিল আর ধরেছিলাম, তাহলে ব্যাস সমান কত? 2r, তাই না? যে ব্যাসার্ধ আর ধরেছিলাম, তাহলে ব্যাসটা হবে 2r। যেহেতু ব্যাস চাইছে তাহলে 14 মিটার। এবং কি বলছে দেখো, আবার কি 2πr/h, এই যে বক্রতলের ক্ষেত্রফল সমান কি 264। তাহলে এখান থেকে আমি যদি সবগুলো মান, আর এর মানটা বসিয়ে দিই, এইচ এর মান পেয়ে যাব। এখানে সবগুলো দেখো, পায়ের মান 22/7 বসিয়েছি, এদিকে আমি ভাগ করেছি, ভাগ করে এইচ এর মান কত পাচ্ছি? 6 মিটার। স্তম্ভটির উচ্চতা 6 মিটার। তোমরা এই পায়ের মান 22/7 হয় কেন, এরপরে আমরা জানবো। দুটো পাই আছে, একটা রেডিয়ানের পাই আছে, এতে আছে, এর জন্য তোমাদের ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নাও সেখান থেকে যে পায়ের মান কেন 22/7 হয়। তো আজকে আমরা সমস্ত 1 নম্বর সেটটা করলাম, পরের দিনে আমরা 2 নম্বর সেটটা নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বর সেটটা আজকে অনেক বড় ভিডিও হয়ে গেল। তো পরের দিনে আমি 2 নম্বর সেটটা আলোচনা করব। যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, এবং ভালো লাগলে লাইক করো, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাও। আজকের মতো এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ। পরের দিন আমি পরের স্কুলটা নিয়ে আলোচনা করব।